আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের যখন পতন হয়, পতন হওয়ার পর থেকে কিন্তু এই রাজনৈতিক দলটি বেশ বেকায়দার মধ্যে রয়েছে। এখানে বেকায়দায় বলতে বোঝানো হচ্ছে যে রাজনৈতিক অঙ্গনে তাদের যে বিচরণ ছিল বিগত শাসন ক্ষমতায়, সেই বিচরণ কিন্তু এখন তারা করতে পারছে না। আমরা বিভিন্নভাবে লক্ষ্য করছি যে বাংলাদেশ আওয়ামী লীগ নানা ধরনের কর্মসূচি দিয়েছিল ফেব্রুয়ারি মাসে। তবে সেই সকল কর্মসূচি অনেকটাই ভেস্তে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নানামুখী চাপের মাধ্যমে। এবং সেই চাপের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেটি ছিল সেটি হচ্ছে প্রশাসনিক যে ধরপাকড় এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ধরনের মামলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়ন এবং তাদের উপর অর্থাৎ তৃণমূল নেতাকর্মীদের উপর বিভিন্ন ধরনের নানামুখী অত্যাচার। তবে এই সকল অত্যাচার কিন্তু বিগত দিন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন তারা যে একদমই করেননি তা কিন্তু নয়। বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গন রয়েছে সে রাজনৈতিক অঙ্গনে প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন কিংবা জামাতের যে সকল নেতাকর্মীরা ছিলেন তাদের উপরও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে নানা ধরনের মামলা ছিল। নানা ধরনের নাশকতায় জড়িত থাকার অপরাধে বিভিন্ন ধরনের মোকদ্দমাও কিন্তু ছিল। এছাড়া বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী পর্যন্ত যারা সেই সময় বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করেছিলেন তাদের উপরও কিন্তু এক ধরনের নির্যাতন হয়েছিল। সেটা হোক সরকারের পক্ষ থেকে হোক আওয়ামী লীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে সেই রাজনৈতিক সংগঠন থেকে। তবে এই যে বিষয়টি এই বিষয়টি যে একদমই সাথে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশ থেকে তা কিন্তু নয়। এবং যার ফলশ্রুতিতে আমরা আওয়ামী লীগের পতনের পরও কিন্তু আওয়ামী লীগের উপর এই যে নির্যাতন নিপীড়ন হচ্ছে কিংবা আওয়ামী লীগ মাঠে বের হলে তাদেরকে নানা ধরনের নির্যাতনের শিকার হতে হচ্ছে। এছাড়াও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এখন পর্যন্ত কিন্তু তাদের নিজ বাড়িতে অনেকেই আশ্রয় নিতে পারেননি। ৫ই আগস্টের পর থেকে তারা বিভিন্নভাবে ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কেউ বিভিন্ন জায়গায় আত্মগোপনে এখন পর্যন্ত রয়েছেন। তবে এই বিষয়গুলো পাশ কাটিয়ে আওয়ামী লীগ কিন্তু তাদের যে সকল কর্মসূচি দিয়েছিল, সেই কর্মসূচিগুলোতে নানাভাবে সফলতা অর্জন করেছে। এবং জনগণের কাছে আওয়ামী লীগের যে গ্রহণযোগ্যতা পাওয়ার কথা ছিল, সেই গ্রহণযোগ্যতাও কিন্তু আওয়ামী লীগ অর্জন করতে সক্ষম হয়েছে। সাধারণত পতনের পরে একটি রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা জনগণের কাছে এত দ্রুত গ্রহণযোগ্যতা ফিরে পাবেন, সেটি কিন্তু কেউ কোনোভাবে চিন্তা করেনি। তবে যেহেতু আওয়ামী লীগ তাদের সেই গ্রহণযোগ্যতা বা কর্মযজ্ঞের মাধ্যমে গ্রহণযোগ্যতা অর্জন করতে কিংবা ফিরে পেতে সক্ষম হয়েছে, সেই হিসাবে ধরে নেয়া যায় যে আওয়ামী লীগ অদূর ভবিষ্যতে ভালো একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবে। তবে এই ভালো রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করাকে কেন্দ্র করে কিন্তু একদিকে যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য নানামুখী চাপ আমরা লক্ষ্য করছি কিংবা আন্দোলন আমরা লক্ষ্য করছি এন্টি আওয়ামী লীগ যারা আওয়ামী লীগের বিরোধী রাজনীতি করেন এবং বিগত যে আগস্ট মাসে যে আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন, বিশেষ করে ছাত্র নেতাদের কাছ থেকে আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে সেই আওয়ামী লীগ রাজনৈতিক দলকে নিবন্ধন বাতিল থেকে শুরু করে নিষিদ্ধ করার নানামুখী দাবি কিন্তু আমরা লক্ষ্য করেছি। যদিও এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের সেই সকল দাবি-দাবা কোনোভাবেই মেনে নেয়নি। বরঞ্চ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা নিয়েও কিন্তু তেমন একটি পদক্ষেপ এখন পর্যন্ত আমরা নিতে দেখিনি। যদিও আন্তর্জাতিক বিভিন্ন চাপ জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য যে সকল সংস্থাসমূহ রয়েছে, তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক একটি নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করেছে এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি কিন্তু তারা প্রাধান্য দিচ্ছে। সেই হিসাবে হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি মাথায় রেখে এবং তাদের যে নিরপেক্ষতা রয়েছে সেই নিরপেক্ষতা অর্জন করার জন্য এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কিংবা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার কোনো পদক্ষেপ নেয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বিভিন্নভাবে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা শুনেছি এবং সেটি হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগকে ঘিরে। বিগত বেশ কিছুদিন কিন্তু এই রিফাইন্ড আওয়ামী লীগ যে বিষয়টি রয়েছে কিংবা আওয়ামী লীগ পরিশোধিত হয়ে ফিরে আসছে এ ধরনের গুঞ্জন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঢালাওভাবে প্রচার হয়েছে। তবে এই রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে কি চিন্তা ভাবনা করছে? আওয়ামী লীগ যে সকল নেতাকর্মী দ্বারা
তুষ্ট হয়েছে, কিংবা যে সকল নেতাকর্মীরা তৎকালীন তাদের শাসন যেটি ছিল সেই শাসন ব্যবস্থাকে কাজে লাগিয়ে নানা ধরনের অপকর্ম করেছেন, দুর্নীতি করেছেন, বিভিন্ন ধরনের লুটপাটের সাথে যারা জড়িত ছিলেন এবং বর্তমানে এই দলের দুরবস্থায় যারা বিভিন্নভাবে বিদেশে পালিয়ে গিয়েছে, তাদের উপর কিন্তু তৃণমূল নেতাকর্মী যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তাদের একটি ক্ষোভ রয়েছে। এবং সেই ক্ষোভ কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানাভাবে দেখতে পাচ্ছি। এর পিছনে কারণ হচ্ছে আওয়ামী লীগ কিন্তু বর্তমানে অনলাইন জগতে খুব বেশি সক্রিয়। ৫ই আগস্টের পূর্বের যে প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপট যদি আমরা লক্ষ্য করি এবং ৫ই আগস্টের পরবর্তীতে ১ সপ্তাহ যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে তৎকালীন সময়ে বা সেই সময়ে কিন্তু আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে অবস্থান বর্তমানে রয়েছে, সেই অবস্থান কিন্তু ছিল না। অর্থাৎ সেখানে একচেটিয়াভাবে কিন্তু আওয়ামী লীগ বিরোধী মানুষের একটি জয়-জয়কার ছিল। তবে পতনের মোটামুটি সপ্তাহ ১০ দিন পর থেকে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইন জগতে অ্যাক্টিভ হতে শুরু করেছেন। যদিও অফলাইনে তারা এখন পর্যন্ত খুব একটা কাবু করতে পারেননি, কিংবা অফলাইন জগতে তাদের যে অবস্থান রয়েছে, সেই অবস্থান এখন পর্যন্ত কিন্তু সুস্পষ্টভাবে জানান দিতে পারেননি। আমি ১ম এ বলেছি কেন এই বিষয়টি ঘটছে। তবে যাই হোক, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই বিষয়গুলোর পাশাপাশি বিভিন্ন ধরনের মন্তব্য হচ্ছে। এবং বিশেষ করে আমি যে সকল নেতাদের কথা বললাম, যারা ভ্রষ্ট এবং পালিয়ে রয়েছেন, বর্তমান সময়ে তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন না এবং কোন ধরনের সাহায্য সহযোগিতাও করছেন না। তাদেরকে নিয়ে কিন্তু এই তৃণমূল পর্যায়ে একটি ক্ষোভ রয়েছে এবং তারাও বিশেষ করে চান যে এই সকল ভ্রষ্টাচারী নেতা বা এই সকল দুর্নীতিগ্রস্ত নেতা, যারা এখন পর্যন্ত কিন্তু প্রকৃতপক্ষে আওয়ামী লীগের যে একটি গঠনতন্ত্র রয়েছে বা আওয়ামী লীগের যে একটি ধারা রয়েছে, সুষ্ঠু রাজনীতির ধারা, সেই রাজনৈতিক ধারার বাইরে গিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন, তাদেরকে কোনোভাবে কিন্তু তারা মেনে নিচ্ছে না এবং তাদেরকে দল থেকে বিভিন্নভাবে সরিয়ে দেওয়ার জন্য নানা ধরনের জল্পনা কল্পনাও কিন্তু নেতাকর্মীদের মধ্যে তৃণমূল পর্যায়ে আমরা লক্ষ্য করেছি এবং এর প্রভাব কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। এই ধারাবাহিকতায় কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ যারা নেতাকর্মী রয়েছেন শীর্ষস্থানীয় পর্যায়ের এবং আওয়ামী লীগের যারা কর্ণধার হিসাবে দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় মিটিং করছেন এবং সেই সকল মিটিং থেকে নানা ধরনের সিদ্ধান্ত কিন্তু তারা গ্রহণ করছেন। যদিও মিডিয়াতে, অর্থাৎ আমাদের গণমাধ্যমে আওয়ামী লীগ সম্পর্কিত কোনো ধরনের তথ্য, খবর বেশ ঢালাওভাবে প্রচারিত হয় না। তবে যে সকল সূত্র থেকে, দেশি বিদেশি বিভিন্ন ধরনের সূত্র থেকে, কিংবা যারা রাজনীতির অ্যাক্টিভিস্ট, তাদের কাছ থেকে পাওয়া তথ্য মতে এখন যে বিষয়টি সামনে এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগ বর্তমানে এই রিফাইন্ড বিষয়টি কিন্তু কাজে লাগাচ্ছে এবং যারা দুর্নীতিগ্রস্ত এবং দলের জন্য ক্ষতিকর দিক নিয়ে এসেছেন এবং এখন পর্যন্ত যারা দলের স্বার্থে কোনো ধরনের কাজকর্ম করছেন না, বরঞ্চ কোটি কোটি টাকা তারা লুটপাট করে দেশের বাইরে অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অ্যাকশন নেওয়া শুরু করেছে এবং সাংগঠনিকভাবে প্রায় ডজন খানেকের উপরে নেতাকর্মী রয়েছেন এবং সেই সকল নেতাকর্মীদের কিন্তু অতি দ্রুত দেশে কিংবা ভারতে আসার জন্য বলা হয়েছে। তবে আওয়ামী লীগের সর্বশেষ যে মিটিং কলকাতায় অনুষ্ঠিত হয়েছে, সেই মিটিংয়ে এই সকল নেতৃবৃন্দের উপস্থিত হওয়ার কথা থাকলেও তারা কিন্তু সেখানে উপস্থিত হননি। যার ফলশ্রুতিতে আওয়ামী লীগের যে সাংগঠনিক ওয়ার্কিং কমিটি রয়েছে, সেই ওয়ার্কিং কমিটি এখন সিদ্ধান্ত নিয়েছে যে সেই সকল ডজন খানেক নেতাকর্মীকে রাজনৈতিক অঙ্গন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, অর্থাৎ সাংগঠনিকভাবে তাদের যে পদ-পদবি রয়েছে কিংবা তাদের যে অবস্থান রয়েছে, সেই অবস্থান ঘিরে তাদেরকে বাদ দিয়ে দিবে। এবং এটি হলে কিন্তু আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে গতানুগতিক একটি রাজনৈতিক পলিসি রয়েছে কিংবা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা যে বিষয়টি ব্যক্ত করেছেন, যে বিষয়টি তারা চাচ্ছিলেন, যে এই সকল নেতাদের আমাদের প্রয়োজন নেই, যারা বিপদে আমাদের কোনো সাহায্য সহযোগিতা করছে না, আমাদের কোনো ধরনের খোঁজখবর নিচ্ছে না, বরঞ্চ তারা কোটি কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে নানা ধরনের আরাম-আয়েশের জিন্দেগিতে অবস্থান করছে, তাদেরকে আমরা চাই না। সুতরাং এই বিষয়টি সম্পূর্ণরূপে যদি আওয়ামী লীগ বাস্তব করতে সক্ষম হয় এবং সেই সকল নেতৃত্বকে যদি আওয়ামী লীগ রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দেয়, তাহলে তৃণমূল নেতাকর্মীরা কিন্তু তাদের যে ভাবধারা রয়েছে, সেই ভাবধারা ফিরে পেতে সক্ষম হবেন এবং তৃণমূল পর্যায়ের বেশিরভাগ ৯০% নেতাকর্মী কিন্তু এই বিষয়টিকে বা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর জন্য
প্রস্তুত এবং সেই সকল নেতাকর্মীরা যদি রাজনৈতিক অঙ্গন থেকে সাংগঠনিকভাবে বিতাড়িত হয়ে যান, তাহলে আমার মনে হয় যে আওয়ামী লীগের বর্তমান যে বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন, সেই নেতৃত্বটি আওয়ামী লীগ পুনরায় ফিরে পাবে এবং রাজনীতির যে অঙ্গন রয়েছে, সেই রাজনীতির অঙ্গনে কিন্তু কাজে লাগাতে পারবে। সুতরাং বলা যায় যে আওয়ামী লীগের জন্য এটি একটি বিরাট সুখবর। এখন প্রকৃতপক্ষে আসলে দেখার অপেক্ষায় যে এটি বাস্তবায়ন কবে হয় এবং তৃণমূলের নেতাকর্মীরা তাদের যে বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে এবং তারা কোন পর্যায়ের নেতাকর্মীকে তাদের নেতৃত্বের জন্য পুনরায় আবার পছন্দ করেন।